সকাল 10:30। হঠাৎ কোনো এক শব্দে কায়নাতের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙেই ঘড়ির দিকে তাকিয়ে দেখল 10:30 বাজে। অবাক হয়ে গেল, কেউ এখনও ওকে ডাকতে আসেনি কেন? তাকালো আমিরের দিকে, দেখল আমির ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে পরম শান্তিতে ঘুমিয়ে আছে। আমিরকে সরানোর চেষ্টা করল, কোনোভাবে পারছে না কায়নাত। আমির কায়নাতকে এমনভাবে নিজের সাথে জড়িয়ে ঘুমিয়েছে, কোনোভাবেই কায়নাতকে নিজেকে ছাড়াতে পারছে না আমিরের কাছ থেকে। বাধ্য হয়ে আস্তে আস্তে বলল, এই যে শুনছেন, একটু ছাড়বেন প্লিজ, অনেক বেলা হয়েছে, ঘুম থেকে উঠতে হবে। ঘুম জড়ানো কণ্ঠে আমির বলল, কি হয়েছে? এত নড়চড় করছে কেন? বলেছি না ঘুমিয়ে থাকতে। যতক্ষণ আমি ঘুমাবো ততক্ষণ আমার সাথে তুমিও ঘুমাবে। বলেই আরও শক্ত করে জড়িয়ে ধরল আমির কায়নাতকে। কায়নাত পড়ে গেল মহা যন্ত্রণায়। এখন যেন নিঃশ্বাসও নিতে পারছে না ঠিক মতো। কায়নাত একটু জোরে জোরে ধাক্কা দিয়ে বলল, ছাড়ুন না প্লিজ, কি মনে করবে সবাই বলুন। আমির চোখ হালকা পিটপিট করে খুলে কায়নাতের দিকে তাকালো, তাকিয়ে বলল, কি মনে করবে? মনে করবে রাতভর আমি তোমাকে আদর করেছে, তাই দিনভর আমরা ঘুমাবো। এবার চুপচাপ ঘুমাও, তাহলে আমি আবার শুরু হয়ে যাব। আমিরের কথা শুনে কায়নাত শুকনো ঢোক গিলল। এই লোককে বিশ্বাস নেই, যখন তখন যা তা শুরু করে দিতে পারে। তাই চুপচাপ আমিরের বুকেই পড়ে রইল কায়নাত। এভাবে 10-15 মিনিট অতিবাহিত হওয়ার পর কায়নাতের ছুটোছুটি একটুও কমলেও পুরোপুরি থামেনি। তাই বাধ্য হয়ে আমির কায়নাতকে ছেড়ে দিয়ে বলল, যাও ফ্রেশ হও, আমি আরো 15 মিনিট পরে উঠব। আর হ্যাঁ শোনো, একা একা নিচে যাবে না, আমার সাথে যাবে আজকে। বলেই কম্বল দিয়ে মাথা ঢেকে 10 মিনিটের মতো পড়ে রইল আমির। তারপর ধীরে ধীরে কম্বল সরিয়ে উঠে দেখল আয়নার সামনে ফ্রেশ হয়ে চুল আঁচড়াচ্ছে কায়নাত। আমির বিছানা ছেড়ে উঠল। পরনে শুধু একটা ব্ল্যাক ট্রাউজার, খালি গায়ে আছে। ট্রাউজারটা হালকা একটু ওপরের দিকে টেনে আমির গিয়ে দাঁড়ালো আয়নার সামনে কায়নাতের পেছনে। তারপর কায়নাতের লতানো কোমর 2 হাত দিয়ে জড়িয়ে ধরে বলল, কেমন আছে আমার বউটা? সব ঠিকঠাক? বলেই কায়নাতের গলায় মুখ গুজে দিল আমির। কায়নাত হালকা কেঁপে উঠল। আমির মুখ তুলে বলল, এত কাঁপাকাঁপি করো কেন তুমি? তোমার যখন তখন কাঁপাকাঁপি আমাকে যখন তখন কিছু করতে বাধ্য করে, পরে আবার আমার দোষ দিও না। বলেই আয়নার দিকে তাকালো আমির। কায়নাতের গলার কাছ থেকে আমির ওড়না সরিয়ে দেখল বিভিন্ন জায়গায় আমিরের ভালোবাসার ক্ষত চিহ্ন, কিছু লাল, কিছু নীলচে কালো হয়ে আছে। আমির ঠোঁট কামড়ে মুচকি হেসে বলল, দাঁড়াও আমি আসছি। বলেই কায়নাতকে ছেড়ে আলমারির দিকে গেল আমির। এদিকে কায়নাত লজ্জায় মাটির সাথে মিশে যাচ্ছে, মাথা নত করে চুপচাপ দাঁড়িয়ে রইল। আমির একটা অয়েন্টমেন্ট নিয়ে এসে কায়নাতের গলার একটু নিচে বুকের কাছে লাগিয়ে দিয়ে বলল, ওড়না দিয়ে ঘোমটা দিয়ে সুন্দর করে ঢেকে রাখবে, তাহলে আর কেউ দেখবে না। 2-1 দিনে ঠিক হয়ে যাবে। এই দাগ শুধু আমি দেখব, এটা দেখার অধিকার শুধু আমার, অন্য কারো নয়। বলেই কায়নাতের গলায় ক্ষতচিহ্নের ওপর ছোট্ট ছোট্ট আলতো করে চুমু দিল আমির। তারপর বলল, দাঁড়াও, আমাকে 10 মিনিট দাও, গোসল করে আসছি। একসাথে নিচে যাব নাস্তা করতে। বলেই কায়নাতকে ছেড়ে আমির ওয়াশরুমে গেল গোসল করার জন্য। ঠিক 10 মিনিট গোসল করে এসে কায়নাতকে নিয়ে নিচে নেমে এলো আমির। নিচে নেমে এসে দেখল ড্রয়িং রুমে আফিয়া বসে নিউজ পেপার পড়ছে আর কফি খাচ্ছে। ওদেরকে একসাথে দেখে আফিয়া দাঁড়িয়ে বলল, ভাবি এসেছো? ভাইয়া আসো, বসো, নাস্তা দিচ্ছি। আফিয়ার দিকে চোখ পড়তেই কায়নাত লজ্জায় কাচুমাচু হয়ে গেল। আমিরেরও একটু লজ্জা লাগছে, যেহেতু আমির জানে কাল রাতের সেটিং সব আফিয়ার ছিল। তাই আর কেউ না জানুক, আফিয়া সব কিছু জানে এবং বুঝতে পারছে। তাই কোনো মতে আমতা আমতা করে বলল, আমি টেবিলে বসছি, নাস্তা নিয়ে আয়। আমির একাই গিয়ে টেবিলে বসল আর কায়নাতের উদ্দেশ্যে বলল, কায়নাত এখানে এসো, নাস্তা করবে। কায়নাত আসবে তার আগে আফিয়া কায়নাতকে কুনুই দিয়ে ধাক্কা দিয়ে ইশারা করল। কেমন? কায়নাত লজ্জায় চুপ হয়ে গেল। আমির বলল, কিরে, তুই নাস্তা দিবি নাকি আমি নিজেই নাস্তা নিয়ে খাবো? ক্ষুধা লেগেছে অনেক, যা তাড়াতাড়ি নাস্তা নিয়ে আয়, আর আমাকে কফি দে। বলেই কায়নাথের দিকে তাকিয়ে বলল, তোমাকে কয়বার ডাকতে হবে নাস্তা টেবিলে আসার জন্য? আসো এক্ষুনি, বসো, নাস্তা করবে। কায়নাত চুপচাপ এসে আমিরের সামনে চেয়ার টেনে বসে পড়ল নাস্তা খাওয়ার জন্য।
আফিয়া একে একে পরোটা, আলু ভাজি, ডিম পোচ ও মাংস কষা এনে দিল টেবিলে। তারপর কফির পানি গ্যাসের চুলায় বসিয়ে দিল। আমির আফিয়ার উদ্দেশ্যে বলল, আফিয়া, চেয়ার টেনে সামনে বস, তোর সাথে আমার কথা আছে। এতক্ষণ নিশ্চয়ই শুনেছিস রাদীপের সাথে আমার দেখা হয়েছে, আর কি কি কথা হয়েছে। আশা করি রাদীপ সব কিছু তোকে বলেছে। আমি চাচ্ছি তুই নতুন করে লেখাপড়াটা আবার শুরু কর। রাদীপের সাথে সংসার কেমন হবে, হবে কি হবে না, সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। কিন্তু আমি চাই তুই নিজের পায়ে দাঁড়া, নিজেকে স্বাবলম্বী কর, নিজেকে সেলফ ইন্ডিপেন্ডেন্ট করে গড়ে তোল। আত্মসম্মান নিয়ে মাথা উঁচু করে বাঁচতে শেখ। অন্যের উপরে নিজের সুখের ভার কখনো তুলে দিবি না বোন। পারবি না করতে? আমি ভাই হিসেবে, তোর গার্ডিয়ান হিসেবে সবসময় তোর সাথে আছে, সারা জীবন তোর পাশে আছে। তোর যখন যা প্রয়োজন হবে তার সব কিছুর ব্যবস্থা আমি করব। কিন্তু তোকে নিজের পায়ে দাঁড়াতে হবে, তোকে লেখাপড়া কন্টিনিউ করতে হবে। সেমিস্টার যেখানে ড্রপ দিয়েছিলে সেখান থেকে শুরু কর, তাহলে সমস্যা হবে না। নিজের পরিচয় তৈরি কর। আমি চাই না রাদীপের পরিচয় বা আমার পরিচয় তুই কোথাও পরিচিত হোস। ভাইয়ের কথার সাথে কি একমত, নাকি তোর কোনো মতামত আছে? থাকলে আমার সাথে এখনই শেয়ার কর, তুই যা চাইবি তাই হবে। সব কথা কায়নাতের মাথার ওপর দিয়ে যাচ্ছে। ভাই বোন কোন ব্যাপারে কথা বলছে কায়নাত কিছুই বুঝতে পারছে না। আফিয়া বলল, তুমি যা সিদ্ধান্ত নিয়েছো সেটাই আমার সিদ্ধান্ত ভাইয়া। আমি আগেই রাদীপকে জানিয়ে দিয়েছি মাথা নত করে আমি সংসার করতে চাই না। তাই আমি লেখাপড়া কন্টিনিউ করব, নিজের পায়ে দাঁড়াবো। অন্যায়ের সাথে মাথা নত করতে আমরা শিখিনি, আর ভবিষ্যতেও কখনো অন্যায়ের কাছে মাথা নত করব না। গুড গার্ল। এই না হলে আমার বোন, যা কফিটা তাড়াতাড়ি নিয়ে আয়। আর বাকি কথাটুকু শেষ করতে পারল না আমির। আফিয়া বলল, বুঝেছি বুঝেছি, ভাবিকে দিয়ে কফি উপরে পাঠিয়ে দিব। খাওয়া শেষ করে মাত্র হাত ধুবে এমন সময় আফিয়ার কথা শুনে আমির তাকালো বোনের দিকে। সবসময় 2 লাইন বেশি বোঝে মেয়েটা। মনে মনে ভাবল আমির। এদিকে দুই ভাই বোনের কথা শুনে প্রথমে কিছুই বুঝতে পারেনি কায়নাত, যেহেতু কায়নাত এসবের কিছুই জানে না। কিন্তু পরের কথা শুনে খাবার মাথায় উঠে গেল কায়নাথের। কাশি শুরু হয়ে গেল। আমির তাড়াতাড়ি এক গ্লাস পানি নিয়ে কায়নাথের সামনে ধরে বলল, আস্তে আস্তে পানিটা খাও, ঠিক হয়ে যাবে। ব্রেকফাস্ট শেষ করে আমির চলে গেল ওপরে। আফিয়া কফি বানাচ্ছিল। হঠাৎ করেই কায়নাথের সামনে এসে বলল, কাল রাতে কি হয়েছিল ভাবি, সব কিছু ঠিকঠাক আছে? না মানে ঘুম থেকে উঠতে আজকে 10টা-11টা বেজে গেল, তাই আমিও ভাবলাম ডিস্টার্ব না করি, হয়তো রাতভর ঘুমাওনি, কি বলো? বলেই কনুই দিয়ে কায়নাথকে ঘুঁতো দিল আফিয়া। কায়নাথ বলল, ছি, যা তা একটা। আফিয়া বলল, তুমি করলে ছি না, আর আমি বললেই ছি। কায়নাথ কিছুক্ষণ মাথা নিচু করে রইল, তারপর বলল, আপু কি শুনছি, কি হয়েছে? তোমার আর দুলাভাইয়ের মধ্যে কি কোনো ঝগড়া হয়েছে? আমি তো কিছুই জানি না। তেমন কিছুই না, একটু মনোমালিন্য হয়েছে, হয়তো পরে সব কিছু ঠিক হয়ে যাবে। ভাগ্যের ওপরে ছেড়ে দিয়েছি সব। আমাকে নিয়ে তুমি ভেবো না, নতুন করে সংসার শুরু করেছো, সব কিছুই নতুন। নিজের সংসারটাকে সুন্দর করে গুছিয়ে নাও ভাবি। আর আমি এখানে হয়তো বেশ কিছুদিন থাকবো। কোনো সমস্যা হবে কি আমার ভাবির? কায়নাথ বলল, তোমার বাড়ি তুমি থাকবে, বরং আমার তো আরো ভালো লাগবে। আমি বান্ধবী পাবো। আর বাবুর কি হবে? ওকে কেন আনলে না তোমার সাথে? বাবু আমার কাছেই থাকবে, তবে দাদা দাদুর খুব ন্যাওটা, ওনাদের ছাড়া থাকতেই পারে না। মেয়ে গেছে বেড়াতে দাদুর সাথে তার বোনের বাড়িতে। আমি চলে এসেছি, তারা জানেন না। জানলে আমার শ্বশুর শাশুড়ি হয়তো নিতে চলে আসবে। এমনিতে ওনারা ভালো, শুধু ছেলের ব্যাপারে কিছুই জানেন না। আমাদের যে একটু ঝগড়া চলছিল তা নিয়ে তাদের কোনো আইডিয়াই নেই। আমরা ওনাদেরকে কিছু জানাইনি। বলেই আফিয়া বলল, কফি হয়ে গিয়েছে, তুমি তাড়াতাড়ি যাও ভাবি, ভাইয়ার জন্য কফি নিয়ে যাও। ওনার আবার খাওয়ার পর কফি খেতে হয় সাথে সাথে, না হলে মাথা ব্যথা উঠে যাবে ভাইয়ার। কায়নাথ আর কথা বাড়ালো না, কফি নিয়ে উঠে গেল ওপরে। আমির কফির জন্য অপেক্ষা করছিল। জানতো বোন ঠিকই কায়নাথকে কফি দিয়ে পাঠাবে। কফি নিয়ে দরজার কাছে আসতেই আমির বলল, দরজা লাগিয়ে দিয়ে ভিতরে এসো। কায়নাথ কিছু না বুঝেই বলে উঠল, দরজা বন্ধ করব কেন? দুপুরে রান্না করতে হবে, কাজ আছে তো। আমির বলল, এখন দরজা বন্ধ করে আসতে বলেছি, দরজা বন্ধ করে দিয়ে আসো। যখন যাওয়ার সময় হবে তখন আমি একাই তোমাকে যেতে দেব। কায়নাথ আর কোনো কথা বলল না, চুপচাপ দরজা আটকিয়ে দিয়ে কফি নিয়ে আমিরের সামনে এসে দাঁড়ালো।
আমির তাকিয়ে রইল কিছুক্ষণ কায়নাতের দিকে। তারপর কফির মগটা কায়নাতের হাত থেকে নিয়ে টেবিলের ওপর রেখে কায়নাতের হাত ধরে হ্যাসকা টান দিয়ে নিজের বুকে নিয়ে আসলো। ঘোর লাগা কণ্ঠে আমির বলল, কথা বললে কথাগুলো শোনো না কেন শোনা? তারিম আমি একদম পছন্দ করি না। বলার সাথে সাথেই আমার কাছে আসবে। যখন যে অবস্থায় থাকো না কেন, আমি যাওয়ার সাথে সাথে সাড়া দিবে। নাহলে ফেরেশতার সারা রাত তোমাকে অভিশাপ দেবে। তাই টাকা মাত্রই স্বামীর সেবায় নিজেকে নিয়োজিত করতে হবে, ঠিক আছে? মনে থাকবে কথাটা? বলেই কায়নাতকে জড়িয়ে ধরে ঠোঁটে শব্দ করে চুমু খেলো আমির। তারপর ঠোঁট দুটো ছেড়ে জিভ দিয়ে নিজের ঠোঁট ভিজিয়ে নিল আমির। তারপর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এখন রান্না করার জন্য যেতে দিচ্ছে, কিন্তু যখনই ডাকবো সাথে সাথে হাজির হয়ে যাবে আমার কাছে। আমার একটু পরপর তোমাকে চাই। তুমি ছাড়া আমার টেকনিক্যাল প্রবলেম হবে। কিসের টেকনিক্যাল প্রবলেম? জানতে চাইল কায়নাত। ঘোর লাগা কণ্ঠে আমির বলল, তোমাকে বোঝাতে 1-2 ঘন্টা লাগবে। বোঝানো শুরু করব? যদিও দিনের বেলা তুমি চুপচাপ থাকলেই হবে। শুরু করবো বোঝানো? ছি, খালি বাজে কথা। ছাড়ুন বলছি, যেতে হবে। আপু একা সব সামলে উঠতে পারবে না। কায়নাত সাথে সাথেই লজ্জায় দৌড়ে বের হয়ে গেল। আমির দরজার দিকে তাকিয়ে মুচকি হাসল। কায়নাত রান্নাঘরে এসে দেখল আফিয়া রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছে। আফিয়া কায়নাতকে দেখে বলল, আসতে পারলে তবে? ভাইয়া ছেড়েছে তোমাকে? আমি তো ভেবেছিলাম আরও ঘন্টাখানেক সময় লাগবে তোমার। বলেই চোরা চোখে হাসল আফিয়া। কায়নাত বলল, ইস, মুখে কিচ্ছু আটকায় না দেখছি। দুই ভাই বোন একই টাইপের। আফিয়া জবাবে বলল, ও, তাহলে ভাইয়াও এগুলো বলেছে তোমাকে? ইস, আমার ভাইয়ের কপালটাই পোড়া, বউটা একটুও রোমান্টিক না। বেলা প্রায় 1টার কাছাকাছি। রান্না প্রায় শেষের দিকে। কায়নাত ও আফিয়া গল্প করছে বসে বসে। এমন সময় ওপর থেকে সিঁড়ি ভেঙে নিচে নামছে আমির। আফিয়াকে দেখে বলল, আফিয়া, আমার রুমে 1 মগ কফি পাঠা। বলে আবার ওপরে নিজের রুমে চলে গেল আমির। আফিয়া আর চোখে কায়নাতকে দেখছে। কায়নাত মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আফিয়া কনুই দিয়ে হালকা ঘুঁতো দিয়ে বলল, যাও যাও ভাবি, বেডরুমে কফি নিয়ে যাও, না হলে ঠান্ডা হয়ে যাবে কফিটা। বলেই কফিটা গরম করে আবার কায়নাতের হাতে দিয়ে দিল আফিয়া। কায়নাত বলল, কফি আগে রেডি করে রেখেছিলে আপু? আফিয়া বলল, বেশি করে বানিয়ে রেখেছিলাম ভাবি, জানতাম 1-1.5 ঘন্টা পর পর ভাইয়ার কফি লাগবে, বউকে চোখে হারাই যে। বলেই হাসল আফিয়া। ভালো হবে না বলছি। লজ্জায় লাল হয়ে বলল কায়নাত। আফিয়া হেসে বলল, তাড়াতাড়ি যাও ভাবি, না হলে আসলেই ভালো হবে না। আর হ্যাঁ শোনো, নিচে নামতে হবে না এখন আর, রান্না প্রায় শেষের দিকে, আমি বাকিটা পারবো। তুমি ভাইকে রিল্যাক্সে কফি খাওয়াও। কায়নাত কফি নিয়ে রুমে দরজার সামনে দাঁড়াতেই আমির কায়নাতের হাত ধরে রুমে ঢুকিয়ে দরজার ছিটকিনি লাগিয়ে দিল। কফিটা হাত থেকে নিয়ে টেবিলের ওপর রেখে বলল, এত দেরি হলে কেন আসতে? কি বলেছিলাম তোমাকে? আমি টাকার সাথে সাথে সাড়া দিবে। কথা বলে কথা শোনো না কেন? এর শাস্তি স্বরূপ এখন আর নিচে যেতে পারবে না। একবারে দুপুরে খাওয়ার সময় যাবে। রান্না প্রায় শেষের দিকে হয়ে যাওয়ার কথা। আফিয়া আছে, ও সব কিছু গুছিয়ে নেবে। কায়নাত শুকনো ঢোক গিলে বলল, কি বলছেন? একেবারে দুপুরে খাওয়ার সময় যাব মানে? ছাড়ুন, নিচে যাব, সবাই কি ভাববে? আপনি কফি দিন, কফিটা খান আপনি। বারবার কি শুরু করেছেন বলুন তো? ওদিকে আফিয়া আমায় খোঁজাচ্ছে, আর এদিকে আপনিও এমন শুরু করে দিয়েছেন। তাই আফিয়া খোঁচাচ্ছে তোমাকে? তা কি বলে খোঁচাচ্ছে শুনি? জানতে চাইল আমির। একেবারে বেশি করে কফি বানিয়ে রেখেছে। ও আগে থেকেই জানতো 1-1.5 ঘন্টা পর পর আপনার কফি লাগবে। তারপর বলল আপনি আমাকে চোখে হারান। কি কি হয়েছে সব কিছু বলে খোঁচাচ্ছে আমায়। গড়গড় করে বলে দিল কায়নাত। আমির শুনে মুচকি হেসে কায়নাতকে বুকে জড়িয়ে নিয়ে আমির বলল, তোমার স্বামী তোমাকে চোখে হারায়, এটা কি তোমার জন্য গর্বের বিষয় না? ভালো লাগার বিষয় না? এই যে তোমাকে না দেখে আমি একটুও থাকতে পারছি না, সারাক্ষণ তোমাকে বুকে রাখতে ইচ্ছে করছে, এটা কি তোমার ভালো লাগার বিষয় না? তোমার তো খুশি হওয়া উচিত। তোমার স্বামী তোমাকে ছাড়া 1 মুহূর্তও থাকতে পারছে না, নিঃশ্বাস নিতে পারছে না। মনে হচ্ছে রুমের ভেতর আমি দম আটকে মারা যাব যদি এই মুহূর্তে তোমাকে না দেখি। কায়নাত বলল। সবাই খারাপ মনে করবে, প্লিজ ছাড়ুন। আমির বলল, কেউ খারাপ মনে করবে না, আমার কাছে কিছুক্ষণ থাকো। বলেই কায়নাতকে কোলে তুলে বিছানায় নিয়ে গেল আমির। তারপর কায়নাতকে বিছানায় সুন্দর করে বসিয়ে দিয়ে কায়নাতের কোলের মধ্যে মাথা রেখে শুয়ে পড়ল আমির। তারপর বলল,
মাথার চুলগুলো টেনে দাও, ভীষণ ব্যথা করছে। তাই কায়নাত আর কথা বাড়ালো না, চুপচাপ হাতের আঙ্গুলগুলো চুলের ভাঁজে ভাঁজে গলিয়ে দিয়ে আস্তে আস্তে চুল টানতে লাগলো। আমির পরম আবেশে চোখ বুজে রইল কিছুক্ষণ, তারপর ঘুরেই কায়নাতের কোমর জড়িয়ে ধরে পেটে মুখ গুজে দিল আমির। কায়নাতের সর্বাঙ্গ কেঁপে উঠল। আমির বলল, চুপ, কিছুক্ষণ এইভাবে থাকবে, কোনো নড়াচড়া করবে না। আমিরের উষ্ণ গরম নিঃশ্বাস কায়নাতের পেটে পড়তেই কায়নাতের সিঁড়ি দ্বারা বেয়ে যেন ঝর্ণার শীতল স্রোত বয়ে যাচ্ছে। পেটের ভেতর গুড়গুড় শব্দ হচ্ছে যেন। আমির কায়নাতকে আরও জোরে জড়িয়ে ধরল, তারপর ঘোর লাগা কণ্ঠে বলল, কি করব? আমার কি করতে ইচ্ছে করছে জানি না। তোমাকে এক মুহূর্তের জন্য ছাড়তে ইচ্ছে করছে না। প্রত্যেকটা মুহূর্তে তোমাকে ছাড়া মনে হয় দম বন্ধ হয়ে যাচ্ছে আমার। তোমাকে একটু আদর করতে ইচ্ছা করছে, করি। গভীরভাবে ছুঁয়ে দিতে ইচ্ছা করছে তোমাকে। রাগ করবে কায়নাত? আমিরের ঘোর লাগা কণ্ঠে কথাগুলো শুনে কেঁপে কেঁপে উঠেছে কায়নাত। লজ্জায় মরিমরি অবস্থায় বলল, কি বলছেন? এখন তো দিন ভর দুপুরে সবাই কি মনে করবে বলুন তো? আমির কায়নাতের কথা শুনে মৃদু হাসল, তারপর কোল থেকে মাথা তুলে কায়নাতের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তুমি একটু শান্ত থাকো, চুপ করে থাকো, তাহলে আর কিচ্ছু হবে না। বলেই কায়নাতকে আর কিছু বলার সুযোগ না দিয়ে কায়নাতের ঠোঁটজোড়া দখল করে নিল আমির। অদম্যভাবে চুমু খেতে লাগলো আমির কায়নাতকে। কায়নাত আমিরের বাহুবন্ধনীতে পিষ্ট হতে লাগলো, ছটফট করতে লাগলো ছুটার জন্য, কিন্তু আমিরের শক্তির সাথে পেরে উঠছে না। অজ্ঞতা নিজেকে সমর্পণ করে দিতে হলো আমিরের পাগলামির কাছে। আমিরের হাত দুটো যেন আজ ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। পেটিকোটের ফিতায় টান অনুভব হতেই কায়নাতের মুখটা আবার লজ্জায় লাল হয়ে উঠল। আমির কায়নাতের দুই পা আমিরের কোমরের দুই পাশে ছড়িয়ে দিয়ে আমির আর অপেক্ষা না করে কায়নাতের ভেতরে ধীরে ধীরে আরও গভীরে নিজেকে প্রবেশ করালো। কায়নাত আটকে উঠে কান্না করতে লাগলো, কিন্তু আমিরের যেন আজও হুঁশ নেই। সে এখন নিজের মধ্যে নেই। সময় যত গভীর হতে থাকলো, কায়নাতের চিৎকারের শব্দ মৃদু গঙ্গানিতে পরিণত হতে লাগলো। কায়নাতের অস্ফুট স্বরে চিৎকারের আওয়াজ আমিরকে আরও হিংস্র বেপরোয়া করে তুলছে। আমিরের ভালোবাসা সময়ের সাথে পাল্লা দিয়ে ভারী হতে লাগলো। দুপুর 2টা বাজছে। আমিরও কায়নাত শাওয়ার নিয়ে নিচে নামছে খাওয়ার জন্য। বাকি সবার খাওয়া মোটামুটি শেষের দিকে। আমিরও কায়নাতকে একসাথে নামতে দেখে সেলিনা বেগম বললেন, কিরে আমির, এত দেরি হলো কেন নামতে বাবা? আমির আমতা আমতা করে বলল, সকালের নাস্তা একটু দেরিতেই খেয়েছিলাম, তাই দুপুরে ক্ষুধা লাগছিল না, একটু দেরি হয়ে গেল। আমির চেয়ার টেনে সোজা বসে পড়ল। পাশে দাঁড়িয়ে আছে কায়নাত। আমির কায়নাতের দিকে তাকিয়ে বলল, খেতে বসো। আফিয়ার উদ্দেশ্যে বলল, তোর খাওয়া শেষ বোনো? জি ভাইয়া। টেবিলে খাবার সব সার্ভ করাই ছিল। আমির কায়নাতের প্লেটে খাবার বেড়ে দিতে দিতে বলল, অরণ্যের ব্যাপারে কি চিন্তা করছিস? আফিয়া বলল, চিন্তার কি আছে ভাইয়া, অরিন তো আমার কাছেই থাকবে। এত ছোট বাচ্চা তো আর আমাকে ছাড়া থাকতে পারবে না। তবে সমস্যা হচ্ছে আমার মেয়ে ওর দাদা দাদির অনেক বেশি নেওটা। দেখছো না, এত ছোট বাচ্চা তাও দাদা দাদির সাথে বেড়াতে চলে গেছে 2-3 দিনের জন্য। বাচ্চা মানুষ এত ভালোবাসা পায় তাই না ওটা। তোর শ্বশুর শাশুড়ি ভালো মানুষ, এতে কোনো সন্দেহ নেই। সমস্যা হচ্ছে রাদিফ একটু পরিবর্তন হয়ে গেছে। ওর ভালো মন্দটা বুঝতে হবে ওকে। একটু সময় দে, দেখবি ঠিকই বুঝে গেছে এক সময়। এদিকে তুই তো লেখাপড়াটা কন্টিনিউ কর, নিজের পায়ে দাঁড়া। আগামীকাল ভার্সিটি গিয়ে প্রয়োজনে যা যা করার করে কাগজপত্র নিয়ে ভর্তিটা কমপ্লিট করে আসিস। যা টাকা লাগে আমার কাছ থেকে নিয়ে যাস। এভাবে কথাবার্তা বলতে বলতে খাওয়া দাওয়া শেষ করলো সবাই। তারপর সবাই ড্রয়িং রুমে বসে গল্প করছে। এমন সময় দরজায় নক করার শব্দ হলে কায়নাত মাথার ঘোমটা টেনে ধীরে ধীরে দরজার কাছে গিয়ে দরজা খুলে দেখলো কায়নাতের পরিবারের সবাই এসেছে। বাবা, কায়নাত খুশিতে বাবা বলে জড়িয়ে ধরল সোফান শেখকে। সোফান শেখ মেয়েকে জড়িয়ে ধরে বললেন, ভিতরে চল মা। রেদওয়ানের বউ সাইরা, শোভান শেখ এবং কায়নাতের মা সবাই এসেছে সেলিনা বেগমকে দেখতে। রেদওয়ানের স্ত্রী সাইরা সন্তান সম্ভবা। ডেলিভারি ডেট প্রায় নিকটেই। সাইরার 8 মাস চলছে। গাড়ি করে এসেছে, তাই খুব একটা সমস্যা হয়নি আসতে। হসপিটালে যাবে, তাই ভাবলো যাওয়ার সময় একটু দেখা করে যাবে। আফিয়া রেদওয়ানের স্ত্রী সাইরাকে সুন্দর করে ধরে সোফায় বসালো। যদিও সে একাই যেতে পারত, তারপরও
সবাই লিভিং রুমে বসতেই আফিয়া বলল। আমি সবার জন্য চা নাস্তার ব্যবস্থা করছি। কায়নাত সাথে সাথে দাঁড়িয়ে গিয়ে বলল। আপু আমিও আসছি। ভাবি তুমি একটু গল্প করো, আমি আসছি। বলেই রান্নাঘরে গেল। কায়নাত চলে যেতেই আমির সোভান শেখকে সালাম দিল এবং রেদওয়ান ও শাশুড়ি মাকে সালাম দিল। তারপর উঠে গিয়ে ওনাদের বসার জন্য জায়গা করে দিল। এদিকে শোভান শেখ সেলিনা বেগমকে দেখে বললেন, বেআইন কেমন আছেন? আর বিআই কেমন আছেন? শরীরটা কেমন লাগছে এখন? সেলিনা বেগম উত্তর দিলেন, ভালো আছি বিয়াই। আর এত কিছু কি নিয়ে এসেছেন বলেন তো? কোনো প্রয়োজন ছিল না এসবের, শুধু শুধু কষ্ট করলেন। আমিরের বাবা ধীরে ধীরে বললেন। ভালো আছি বেয়াই, আপনারা কেমন আছেন? শোভান শেখ বললেন। আমরা সবাই ভালো আছি বিআই, আমাদের নিয়ে চিন্তা করবেন না। কিছুক্ষণ থেমে আবারও শোভান শেখ বললেন, কই আর এমন কি নিয়ে আসলাম বিআইন? বিয়ের পর তো এই প্রথম কায়নাতের বাড়িতে আসলাম। মেয়ের শ্বশুর বাড়িতে আসছি, একটু কিছু তো হাতে নিয়ে আসতেই হবে। কায়নাত মা। এই বলেই কায়নাতকে ডাক দিল। কায়নাত সাথে সাথে সামনে এসে বলল, মা এগুলো নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। কায়নাত দেখল দুনিয়ার জিনিসপত্র নিয়ে এসেছে তার বাবা। কোনটা রেখে কোনটা ধরবে বুঝতেই পারছে না। আমিরের দিকে তাকালো কায়নাত। আমির বলল, শেফালিকে ডাক দাও। কায়নাত শেফালিকে ডাক দিতেই শেফালি লাফিয়ে লাফিয়ে এসে হাজির হয়ে বলল, আল্লাহ গো, এত কিছু কেডা লইয়া আইছে ভাবি? এত সব বাসায় ঢুকাইলো কেমনে? 1 মাস বইরা খাইলেও তো শেষ করন যাইতো না। তারপর দরজার দিকে তাকিয়ে দেখলো ড্রাইভার একটার পর একটা জিনিস নিয়ে আসছে আর রেখে যাচ্ছে, আবার অন্য সব জিনিস আনতে যাচ্ছে। আল্লাহ গো আল্লাহ, গাড়িটা কি অনেক বড়? এত জিনিস নিয়ে আইছেন? সাথে সাথে বলেই শেফালি দরজার দিকে দৌড় দিল। দৌড় দিয়ে দেখলো ড্রাইভার একটার পর একটা জিনিস নামাচ্ছে। ড্রাইভারকে দেখে মিষ্টি হেসে বলল, ভাইকে আজকে প্রথম আইলেন? আগে তো কোনোদিন দেখি নাই। ড্রাইভার লথিক তাকালো শেফালির দিকে, তারপর বলল, এত বেশি কথা কও কেন তুমি? তুমি আসছো জিনিস নিতে, চুপচাপ এখান থেকে জিনিস নিয়ে চলে যাও। মেয়ে মানুষের এত বেশি কথা আমার পছন্দ হয় না। মা গো মা, ব্যাটার কত ঢং! হা, বলেই জিনিসগুলো নিয়ে হাঁটা শুরু করলো ভেতরের দিকে। একে একে সব জিনিস নিয়ে এসে ড্রয়িং রুমে রাখলে আমির দেখে বলল, বাবা, এত কিছু নিয়ে আসার কি দরকার ছিল? এগুলো কিভাবে শেষ করবো আমরা? আসলে তো 1 মাস ধরে খেলেও শেষ হবে না এত কিছু। কায়নাতের মা হেসে বললেন, ও মা, তোমরা একা শেষ করবে কেন বাবা? আফিয়া আছে, আফিয়ার মেয়ে আমাদের নাতনি আছে, ওদের বাসায় পাঠিয়ে দিবে। আত্মীয় স্বজনের বাসায় দিতে হবে না। প্রথমবার কায়নাতদের বাড়ি থেকে কিছু এসেছে, এটা তো নিয়ম বাবা। সব আত্মীয় স্বজনের বাসায় একটু হলেও পাঠাতে হবে। আমির কি বলবে কোনো ভাষা খুঁজে পেল না। বাবা ও মায়ের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। মনে মনে বলল, এত সব জিনিস এখন এগুলো ডিস্ট্রিবিউট করা তো একটা ঝামেলার কাজ। আমির কায়নাতের দিকে তাকিয়ে বলল, কায়নাত, একটু উপরে আসো তো। সবার সামনে কায়নাতকে ওপরে ডাকায় কায়নাত লজ্জা পেল। আমিরের দিকে অবাক নয়নে তাকালো। আমির বলল, কি হলো? উপরে আসো, কাজ আছে, আসো। কায়নাতের মা সাথে সাথে বলল, কি হলো, যাচ্ছিস না কেন মা? জামাই বাবা ডাকছে, যা, অবশ্যই কোনো দরকার আছে। কায়নাত সাথে সাথে পা চালিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলো। দরজার সামনে আসতেই আমির কায়নাতকে টেনে দরজা লাগিয়ে দিল। তারপর ঘোর লাগা কণ্ঠে বলল, অনেকক্ষণ হয়েছে আমি আমার বউয়ের কাছ থেকে ভিটামিন পাচ্ছি না। ছোট্ট একটা ভিটামিনের ক্যাপসুল দিয়েছ, তারপর নিচে গিয়ে গল্প করব, কোনো সমস্যা নেই। নাহলে আমার এনার্জি থাকবে না কারোর সাথে গল্প করার। বলেই কায়নাতকে কিছু বলার সুযোগ না দিয়ে জড়িয়ে ধরে একটা চুমু খেলো আমির। বেশ কিছুক্ষণ চুমু খাওয়ার পর ছেড়ে দিয়ে বলল, হ্যাঁ, এখন একটা ছোটটা এনার্জি লাগছে। মনে হচ্ছে ভিটামিন ঢুকেছে ভিতরে। চলো নিচে যাই, সবাই কি মনে করবে? আসো। কায়নাত অবাক হয়ে তাকিয়ে রইল আমিরের দিকে। কায়নাত মনে মনে ভাবছে, নিজেই উপরে নিয়ে আসলো, নিজেই কিস করলো, নিজেই বলছে তাড়াতাড়ি নিচে যাও, সবাই কি মনে করবে? কত ধূর্ত বা যে লোকটা। হ্যাঁ, আমির ও কায়নাত একসঙ্গে নিচে নেমে আসলো। সবাই বসে গল্প করছিল। আফিয়া সবার জন্য চা নাস্তা রেডি করে রেখেছে। কায়নাত আসতেই আফিয়া বলল, ভাবি তাড়াতাড়ি এসো, তোমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে। আর ভাইয়া তোমার জন্য কফি। আমির আফিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে আফিয়ার হাত থেকে কফির মগটা নিয়ে সোফায় গিয়ে বসল। এভাবে কিছুক্ষণ গল্প চলতে থাকলো। হঠাৎ রেদওয়ান বলে উঠল,
আমির আর কায়নাতকে নিতে এসেছি। যদি আঙ্কেল আন্টি অনুমতি দেন তবে আমাদের সাথে নিয়ে যেতে চাই ওদের। সেলিনা বেগম সাথে সাথে বলে উঠলেন। অনুমতির কি আছে বাবা? আরো আগে যাওয়া উচিত ছিল। আমার অসুস্থতার জন্য যেতে পারিনি। আজকে তোমাদের সাথেই নিয়ে যাও, কোনো সমস্যা নেই। বলেই কায়নাতকে উদ্দেশ্য করে বলল সেলিনা বেগম। চা নাস্তা শেষ করে উপরে গিয়ে কাপড় চোপড় গুছিয়ে নাও। আমিরেরটাও সাথে গুছিয়ে নাও। 2 দিনের জন্য যেতে দিচ্ছি, না হলে আমার বাড়ি খালি খালি লাগে। 2 দিন পরে কিন্তু ফিরে আসবে, কেমন? কায়নাত মাথা নেড়ে হ্যাঁ সূচক সম্মতি জানিয়ে বলল। ঠিক আছে মা, 2 দিনের মধ্যেই চলে আসবো। শোভান শেখ বললেন। বেআইন আপনারা মোটামুটি একটু সুস্থ হলে আমাদের বাড়িতে যাওয়ার জন্য দাওয়াত রইল। যেদিন সুস্থ হবেন সেদিনই বলবেন। সপরিবারে একসাথে গিয়ে আমার বাড়িতে 2টো ডাল ভাত খেয়ে আসবেন, আমার খুব ইচ্ছা। সেলিনা বেগম এবং আমিরের বাবা সাথে সাথে বললেন। অবশ্যই বেআই সাহেব, আপনি ইচ্ছা প্রকাশ করেছেন ছেলেমেয়েরা গিয়ে ঘুরে আসুক 2 দিন, তারপর আমরা সময় করে একদিন সবাই একসাথে বসে খাবো। কথা বলার ফাঁকে কায়নাত গিয়ে আমির এবং কায়নাতের জন্য জামা কাপড় গুছিয়ে রেডি করেছে। আমির দরজা ঠেলে ভেতরে ঢুকলো, কায়নাতের সামনে গিয়ে বলল। আমার কিন্তু একটা শর্ত আছে। শর্তে রাজি থাকলে যাব, না হলে নিচে গিয়ে বলবে আমির যাবে না। কায়নাত অবাক হয়ে তাকালো আমিরের দিকে, তারপর বলল। শর্ত? কিসের শর্ত? শর্ত শর্ত হলো আমার থেকে দূরে থাকতে পারবে না, সারাক্ষণ আমার কাছে থাকতে হবে, পালে পালে করতে পারবে না। কায়নাত লজ্জায় মাথা নিচু করে ফেলল। আমির এসে কায়নাতকে জড়িয়ে ধরে বলল। আমার সাথে চিপকে থাকবে সারাক্ষণ। তুমি দূরে গেলে বুকের মধ্যে খা খা করে আমার। শান্তি দরকার, আর শান্তির জন্য তোমাকে বুকে দরকার। কায়নাত বলল। ঠিক আছে রাজি, এবার নিচে চলুন, সবাই অপেক্ষা করছে আমাদের জন্য। আমির বলল। সত্যি তো? তোমাকে ডাকতে হবে না তো বারবার? ডাকতে হলে কিন্তু খবর আছে। বারবার যদি শ্বশুর বাড়িতে গিয়েও তোমাকে ডেকে ডেকে আমার কাছে আনতে হয়, তাহলে তুমি চরম শান্তি পাবে কায়নাত। মনে থাকবে তো? কায়নাত লজ্জায় মাথা নিচু করে ফেলল, তারপর হ্যাঁ সূচক মাথা নাড়ল, বলল। মনে থাকবে। এবার চলুন না, সবাই নিচে অপেক্ষা করছে তো, কি মনে করবে সবাই? আমির আর কথা বাড়ল না। এক হাতে কায়নাতের হাত ধরে অন্য হাতে লাগেজ নিয়ে ধীরে ধীরে নিচের দিকে নামতে লাগলো। এদিকে মুরব্বীরা সবাই গল্প করছিল, দেখলো ওরা চলে এসেছে। শোভান শেখ উঠে দাঁড়িয়ে বললেন। ম্যান, সন্ধ্যা হয়ে আসছে, আর বেশিক্ষণ আমরা ওয়েট করব না। বুঝতেই তো পারছেন আমাদের সাথে বৌমা আছে, বৌমাকেও ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। কায়নাতের ভাবি সাইরা বলে উঠল। আন্টি, আঙ্কেল, আমার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, অবশ্যই শরীর একটু ভালো হলেই আমাদের বাসায় আসবেন। কায়নাতের মা বলল। ব্যান, আজ বেশি সময় দিতে পারলাম না, কিছু মনে করবেন না। আরেকদিন আমরা সময় করে আবার আসব, আপনারাও যাবেন সবাই। না হলে সম্পর্ক কিভাবে ভালো থাকবে বলেন? সব সময় যাওয়া আসার মধ্যে থাকতে হবে তো, তাহলেই না সুসম্পর্কে বজায় থাকবে। আমির এবং কায়নাত বাবা মা এবং আফিয়ার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। যাওয়ার আগে আফিয়ার কাছে এসে আমির বলল। যে কোনো সমস্যা হলে আমাকে সাথে সাথে ফোন দিবি। বাবা আর মায়ের দিকে খেয়াল রাখিস, আর যে কোনো সমস্যা আমাকে ফোন দিস, কেমন? আফিয়া হ্যাঁ সূচক মাথা নাড়ল, তারপর কায়নাতের উদ্দেশ্যে বলল। ভাবি, 2 দিনের বেশি কিন্তু থাকবে না, আমার এখানে একা একা বোর লাগবে। বলেই দুজনকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসলো পরিবারের সবাই। শোভান শেখ এবং কায়নাতের মা চলে গেলেন বাসায়। আমির এবং কায়নাত গেল রেদওয়ান ও সাইরার সাথে হসপিটালে। ডক্টরের কাছ থেকে চেক আপ করিয়ে তারা রাতে বাইরে ডিনার করে বাড়িতে যাবে, এই সিদ্ধান্ত নিয়েছে সবাই। ডাক্তারের চেম্বারের বাইরে বসে আছে কায়নাত ও আমির। ভিতরে ডাক্তারের সাথে কথা বলছে রেদওয়ান আর সাইরা ভাবি। ডক্টর সাইরা ভাবিকে চেক আপ করে বললেন। সব কিছু ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ডেলিভারি ডেট আর 1 মাস পরে, খুব বেশি দেরি নয়। তাই এখন থেকে একটু সাবধানেই চলাফেরা করবেন। আর নতুন ওষুধগুলো লিখে দিচ্ছি, আগেরগুলো চেঞ্জ করে দিলাম। এখন থেকে এগুলোই খাবেন। 15 থেকে 20 দিন পর আর একবার চেষ্টা করে চেক আপের জন্য আসবেন। বাচ্চার পজিশন সব কিছু আমরা ঠিকঠাক করে তাহলে বুঝতে পারবো। বাড়ির ভেতর একটু হাঁটাচলা করবেন, যাতে নর্মাল ডেলিভারিতে কোনো সমস্যা না হয়। ডক্টরের সাথে কথাবার্তা শেষ করে চেম্বার থেকে বের হলো রেদওয়ান ও সাইরা ভাবি। তারপর আমির ও কায়নাতের দিকে তাকিয়ে বলল। চল তাহলে যাওয়া যাক, কাছে একটা রেস্টুরেন্ট আছে, সেখান থেকে ডিনার করে একেবারে বাসায় যাব।
রাত 10টা বাজছে। আফিয়ার মোবাইলে কল আসলো রাফিদের। আফিয়া ফোন রিসিভ করলো। আফিয়া ফোন ধরার সাথে সাথে রাফিদ বলে উঠল, হ্যালো, কি করছিলে? ফোন ধরতে এত দেরি লাগলো কেন? আফিয়া বলল। কোথায় দেরি হলো? ফোন দেওয়ার সাথে সাথেই তো ধরলাম। ওপাশ থেকে কিছুক্ষণ নীরবতা। তারপর নীরবতা ভেঙে আফিয়া বলে উঠল, কি বলার জন্য ফোন দিয়েছিল বলো। মা বাবা চলে এসেছে, বারবার আমাকে জিজ্ঞেস করেছে তোমার কথা। তোমার কাছে কোনো ফোন দিয়েছিল? যদি ফোন দেয় তাহলে। কথা আর শেষ করতে পারল না রাফিদ। সাথে সাথে আফিয়া বলে উঠল, যদি ফোন দেয় তাহলে তোমার কথা কিছু বলা যাবে না, তাই তো? রাফিদ বলল। সব কথা তো বাবা মার কাছে বলাটা জরুরি না, তাই না? আফিয়া হাসল আর হেসে বলল, হ্যাঁ, সেটাই জরুরি না। তোমার বাবা মা বলে জরুরি না, কিন্তু আমার বাবা মা ভাই বোন সবাইকে বলাই জরুরি, তাই না? রাফিদ বলল, বেশি কথা বলছো তুমি আফিয়া। বাবা মা যেন কিছু জানতে না পারে, এটা বলার জন্য ফোন দিয়েছিলাম। বাকিটা তোমার ইচ্ছা। সংসার করবে কি করবে না তুমি নিজের চিন্তা ভাবনা করে দেখো। আফিয়া উত্তরে বলল, আমার চিন্তা ভাবনা করা হয়ে গিয়েছে রাদিফ। অন্তত তোমার যে শর্ত, সেই শর্ত মেনে আর সম্পর্ক হয়তো টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না। আর বাকি রইল আমাদের মেয়ের কথা। ওর ভবিষ্যতের জন্য যা ভালো হয় আমি তাই করব। খোদা হাফেজ। বলে তারপর ফোন রেখে দিল আফিয়া। ফোন রেখে কান্নায় ভেঙে পড়ল। কাঁদতে কাঁদতে বিলাপ করতে লাগলো। বলতে লাগলো আফিয়া, যে মানুষটার সাথে আমার 3 বছর ধরে সম্পর্ক, অথচ সেই মানুষটার সাথে কথা বললে এখন মনে হয় যেন 3 দিনেরও সম্পর্ক নেই। আসলে মানুষ চেনা কতটা কঠিন হয়ে গিয়েছে এই দুনিয়ায়। যার সাথে এত দিনের সম্পর্ক, তাকে আমরা আপন বলে ভাবতে পারি না, নিজের বলে ভাবতে পারি না। আল্লাহ। রাত 11:30। আমির, কায়নাত, রেদওয়ান ও তার স্ত্রী সাইরা বাইরে থেকে ডিনার করে বাসায় পৌঁছাতে পৌঁছাতে রাত 11:30 বেজে গেল। রেদওয়ান বলল, তোমরা লাগেজ নিয়ে সোজা উপরে চলে যাও, রেস্ট নাও। আমরা উপরে যাচ্ছি না, কারণ তোমার ভাবির শারীরিক অবস্থার জন্য আমরা নিচে শিফট হয়েছি। বাবা মা হয়তো ঘুমিয়ে পড়েছে, তাই ওনাদের সাথে দেখা করতে হবে না এখন। একেবারে সকালে কথা বলেও কোনো কিছুর প্রয়োজন হলে নিচে সব কিছু রাখা আছে, নিয়ে যেও। আল্লাহ হাফেজ। বলেই রেদওয়ান তার স্ত্রীকে নিয়ে রুমে চলে গেল। আমির হাতে লাগেজ নিয়ে আরেক হাতে কায়নাতের হাত ধরে সিঁড়ি ভেঙে ওপরে উঠতে লাগলো। রুমের কাছাকাছি এসেই রুমের দরজা খুলে কায়নাত প্রথমে রুমে ঢুকলো, তারপর ঢুকলো আমির। কায়নাত রুমে ঢুকেই রুম হালকা গুছিয়ে নিয়ে আমিরের উদ্দেশ্যে বলল, কাপড় চোপড় চেঞ্জ করে নিন, আমি বিছানা সুন্দর করে গুছিয়ে দিচ্ছি, আপনি ফ্রেশ হয়ে আসুন। আমির শার্টের বোতাম খুলতে খুলতে কায়নাতের কাছে এসে শার্টের ফোল্ড করা হাতা খুলে বলল, ফ্রেশ হয়ে আসছে, ঠিক আছে, কিন্তু যা একটু পরে অগোছালো হবে। কায়নাত আমিরের কথা বুঝতে পারল না, চট করে তাকালো আমিরের দিকে, তারপর বলল, একটু পরে অগোছলো হবে মানে? বুঝতে পারলাম না। আমির কায়নাতের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, হ্যাঁ, একটু পরে যেটা অগোছালো হবে সেটা এখন গুছিয়ে লাভ কি? কায়নাত এবার আমিরের কথার ইঙ্গিত ধরতে পারল। চট করে চোখ নামিয়ে বলল, কি বলছেন? এত জার্নি করে টায়ার্ড না আপনি? যান তো, ফ্রেশ হয়ে আসুন। আমির বলল, জার্নি করে টায়ার্ড লাগছে, কিন্তু রিফ্রেশ হওয়ার জন্য আরও অনেক কিছু করতে হয়। শুধু শুয়ে থাকলে তো হয় না। তাছাড়া এত অল্পতে টায়ার্ড হয়ে গেলে কদিন পর আমার বউ বলবে যে আমি অল্পতে টায়ার্ড হয়েছে। এই কথাতে শোনা যাবে না। বডি এবং মাইন্ডকে রিফ্রেশ করার দরকার, বুঝছো? কায়নাত আমিরের কথা শুনে শুকনো ঢোক গিলল, মনে মনে ভাবল, আল্লাহ, এই লোক কি সেই লোক? আগে দেখে তো এরকম ধূর্তবাজ মনে হয়নি। প্রতিদিন যাচ্ছে আর ওনার নতুন নতুন রূপ দেখতে পাচ্ছি আমি। আমির কায়নাতের মুখের দিকে তাকিয়ে বলল, এজন্যই এত অবাক হলে চলবে না। অবাক হওয়ার জন্য আমি তোমাকে নিত্য নতুন বাহানা দিব। ফ্রেশ হয়ে আসছে। বলেই ট্রাউজার এবং একটা টি শার্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল গোসল করার জন্য। 10 মিনিটের মধ্যে আমির ওয়াশরুম থেকে বের হলো। চুল বেয়ে এখনও টপ টপ করে পানি পড়ছে আমিরের। টি শার্ট নিয়ে গেলেও টি শার্টটা পরে বের হয়নি আমির, শুধু ব্ল্যাক ট্রাউজার এবং গলায় একটা সাদা টাওয়াল ঝুলিয়ে বের হয়ে গিয়েছে। কায়নাথের যেন ঘোর লেগে গেল আমিরকে এই অবস্থায় দেখে। লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে রইল আমিরের দিকে। চুল বেয়ে বেয়ে পানি টুপটুপ করে শরীরে, বুকে, বিভিন্ন জায়গায় পানি গড়িয়ে পড়ছে। বুকে হালকা পশম
পানিতে ভিজে লেপ্টে আছে প্রশস্ত বুকের সাথে। ট্রাউজারটা একটু নিচু করে পড়েছে লোকটা। কায়নাত মনে মনে ভাবল, আচ্ছা, লোকটা কি ইচ্ছে করে আমায় হট বডি দেখানোর জন্য এরকম করে বের হয়েছে? আমির চুলের পানি হালকা ঝাড়া দিতে দিতে কায়নাতের সামনে এসে বলল, যাও ফ্রেশে আসো। আর শোনো, একটা শাড়ি পরে বের হবে, হলুদ কালারের শাড়ি, কেমন? তোমাকে হলুদ শাড়িতে দেখতে আমার খুব ভালো লাগে। তারপর কায়নাতের এলোমেলো চুলগুলো গুছিয়ে দিয়ে আমির বিছানায় গিয়ে টি শার্টটা সাইডে রেখে শটান হয়ে শুয়ে পড়ল, দুপা নিচে ঝুলিয়ে। কায়নাত এখনও এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমিরের দিকে। অদ্ভুত সুন্দর লাগছে আমিরকে দেখতে। আমির হঠাৎ নীরবতা ভেঙে শোয়া অবস্থায় বলে উঠল, তাড়াতাড়ি যাও। আমি তুমি যাচ্ছ আমি এখনো শুরু হয়ে যায়। আমার তাতেও সমস্যা নেই, আমি জানি আমি অনেক সুন্দর, অনেক হট হ্যান্ডসাম, কিন্তু তাই বলে এইভাবে চোখ দিয়ে গেলে গেলে হবে না। খাওয়ার আরও অনেক প্রসেস আছে, সেগুলো ট্রাই করতে পারো, আমি মাইন্ড করবো না। আমিরের কথা শুনে কায়নাতের টনক নড়ল, আর এক মুহূর্ত দেরি করলো না। লাগেজ থেকে সাথে সাথে হলুদ কালারের একটা শাড়ি এবং প্রয়োজনীয় সব জিনিসপত্র নিয়ে ওয়াশরুমের দিকে দৌড় দিল। আমির মুচকি হেসে তাকালো কায়নাতের যাওয়ার দিকে, তারপর আবার চোখ বন্ধ করে শুয়ে রইল। কায়নাত ফ্রেশ হয়ে হলুদ শাড়ি পরে ওয়াশরুম থেকে বের হলো। দরজা খোলার শব্দ শুনে আমির মাথা তুলে চোখ তুলে তাকালো কায়নাতের দিকে। হলুদ শাড়ি পরে বের হয়েছে মেয়েটা। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে মুচকি হাসলো আমির। দেখলো ঠিক হলুদিয়া পাখির মতো লাগছে কায়নাতকে দেখতে। অসম্ভব সুন্দর লাগছে কায়নাতকে হলুদ শাড়িতে, যা বলে প্রকাশ করতে পারবে না আমির। আমিরের তাকানোর ভঙ্গি দেখে কায়নাত একটু সতর্ক হলো। চুল দিয়ে এখনও টুপটুপ করে পানি পড়ছে কায়নাতের। টাওয়াল দিয়ে হালকা হালকা করে চুল ঝাড়তে ঝাড়তে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। আমির এখনও এক দৃষ্টিতে বাঁকা হয়ে শুয়ে তাকিয়ে আছে কায়নাতের দিকে। কায়নাতের প্রত্যেকটা মুভমেন্ট লক্ষ্য করছে আমির। কায়নাত আর চোখে বারবার তাকাচ্ছে আমিরের দিকে। কেমন যেন একটু অস্বস্তি হচ্ছে আমিরের তাকানো দেখে কায়নাতের। আমির মাথা থেকে পা পর্যন্ত মনোমুগ্ধকর দৃষ্টিতে অবলক্ষণ করছে কায়নাতের। দেখলো চুল ঝরার সময় কোমরের দিকে শাড়ি সরে ফাঁক দিয়ে পুরো পেট দেখা যাচ্ছে। একটু একটু করে পানি টুপটুপ করে কোমর বেয়ে আরও নিচের দিকে নামছে। আমির শুকনো ঢোক গিলল, তারপর শোয়া থেকে উঠে বসল। কায়নাত দেখলো আমির উঠে বসেছে। পরনে কিছুই নেই লোকটার, শুধু একটা ট্রাউজার ছাড়া। পুরো শরীর ফাঁকা, দেখতে খুব ভালো লাগছে। কিন্তু কি লজ্জার বিষয়, লজ্জায় চোখ তুলে তাকাতে পারছে না কায়নাত। আমির বিছানা থেকে উঠে দাঁড়ালো, তারপর ধীরে ধীরে আস্তে আস্তে কায়নাতের পিছনে এসে দাঁড়ালো। কায়নাত আমিরের উপস্থিতি টের পেয়ে শক্ত হয়ে গেল। চিরুনি থেমে গেল চুল আঁচড়ানো অবস্থায়। আমির কায়নাতের হাত থেকে চিরুনি নিয়ে আস্তে আস্তে কায়নাতের চুল পেছনে দাঁড়িয়ে আশ্রয় দিতে থাকলো। এখনও চুল বেয়ে পানি টুপটুপ করে পড়ছে। আমির বলল, চুল ভালো করে মোছা হয়নি এখনো, আগে ভালো করে মুছে দিচ্ছে, তারপর চুল আঁচড়ে দিব। বলেই টাওয়াল দিয়ে চুলের পানি মুছতে শুরু করলো আমির। আমির কায়নাতের চুল মুছে দিয়ে ধীরে ধীরে কায়নাতের কাঁধের দিকে ঝুঁকে আস্তে আস্তে কায়নাতের কাঁধে ছোট ছোট চুমু খেতে লাগলো। আমিরের উষ্ণ নরম ছোঁয়ায় কায়নাত কেঁপে কেঁপে উঠল, যেন মোমের মতো গলে যেতে লাগলো। আমির ধীরে ধীরে কায়নাতের কাঁধ থেকে চুলগুলো সরিয়ে আরও গভীরভাবে কায়নাতকে ছুঁয়ে দিতে লাগলো। ধীরে ধীরে আমির হাত দিয়ে কায়নাতের বুকের ওপর থেকে শাড়ির আঁচলটা নিচে ফেলে দিল। তারপর চোখ তুলে তাকালো আয়নার দিকে। আয়নায় কায়নাতের আঁচল সরা নারী অবয়ব স্পষ্ট দেখা যাচ্ছে। আমির মুগ্ধ নয়নে তাকিয়ে আছে কায়নাতের দিকে। কায়নাত দুই হাত বুকে রেখে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আমির দেখল কায়নাতের লজ্জা নিবারণের ব্যর্থ প্রচেষ্টা। আমির কায়নাতকে দুই হাত নিজের হাত দিয়ে ধরে ধীরে ধীরে কোমর জড়িয়ে ধরল। ধীরে ধীরে আমির আরও শক্ত করে কায়নাতকে পিছন থেকে জড়িয়ে ধরে উন্মাদের মতো কায়নাতের গলায়, ঘাড়ে, মাথায় চুমু খেতে লাগলো। এক পর্যায়ে কায়নাতকে এক ঝটকায় ঘুরিয়ে দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে ঠোঁটে চুমু খেলো আমির। ধীরে ধীরে সময়ের সাথে চুমুর গভীরতা বাড়তে লাগলো, সাথে বাড়তে লাগলো আমিরের হাতের অবাধ্য বিচরণ। কায়নাতকে উষ্ণ আলিঙ্গনে অস্থির করে তুলল আমির। তারপর কায়নাতকে কোলে তুলে নিয়ে হেঁটে হেঁটে চলে গেল বিছানার কাছে। কায়নাতকে বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে আমির চুপচাপ দাঁড়িয়ে রইল। কায়নাত আমতা আমতা করে বলল, খুলেই যখন ফেলবেন তাহলে শাড়ি পরতে বলেছিলেন কেন? আমির বাঁকা হাসল, বলল, খোলার মজা নেওয়ার জন্যই পড়তে বলেছে,
তাহলে যে শাড়ির অস্তিত্ব একটু পরে থাকবেই না, তাহলে কেন পড়তে বলবো বলো তো? বলেই কায়নাতের দিকে ঝুঁকে ঠোঁটে আক্রমণ শুরু করে দিল আমির। কায়নাত ছটফট করে উঠল, কোনো মতে ছাড়া পেয়েই পড়ল। ছাড়ুন, কি করছেন? আদর করছে বউকে। শ্শ্, একটা কথাও না। স্বামীর চাওয়া মাত্র নিজেকে শোভা দিতে হয় নিজেকে স্বামীর কাছে, নাহলে ফেরেস্তারা সারা রাত তোমাকে অভিশাপ দেবে। মনে নেই? চুপচাপ আদর করতে দাও। বেশি চেঁচামেচি করলে সবাই টের পেয়ে যাবে। মা যেমন থাকবে না, শোনো, চুপচাপ সহ্য করে নাও। বলেই কায়নাতকে জড়িয়ে ধরল আমির। বাড়তে থাকলো আমিরের পাগলামি। আমি নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারছিল না। ধীরে ধীরে কায়নাতের নাভি থেকে আরও নিচে নেমে গেল। কায়নাতের একটা পা আমি নিজের কাঁধে তুলে নিল। রাত যত গভীর হতে থাকলো, সাথে গভীর হতে থাকলো আমিরের ভালোবাসা। দুটো দিন যেন কায়নাতের বাড়িতে উৎসবমুখর আমেজের মতন রইল। আজ কায়নাত ফিরে যাবে তার শ্বশুর বাড়িতে। আমির, শোভান শেখ আর রেদওয়ান গল্প করছে বসে। শোভান শেখ আমতা আমতা করে বললেন, তা বাবা আমির, মাত্রই তো কয়দিন হলো এসেছো, তা কি করবে কিছু ভেবেছো? চাকরি বাকরি করবে নাকি বিজনেস করবে? প্রশ্নটা শুনে আমির একটু নড়ে চড়ে বসল, তারপর বলল, দুটো করারই চেষ্টা করবো বাবা, যেটা আমাকে স্যুট করে। আসলে কোনোটাই তো আগে তেমন করা হয়নি। জব করার পাশাপাশি কোনো বিজনেসও করতে পারি, তবে তা এখনও নিশ্চিত নয় কি করব। অবশ্যই যাই করি ভালো করেই করার চেষ্টা করব। আমি জানি আমার উপরে আমার পরিবারের দায়িত্ব রয়েছে, আমার স্ত্রী, আমার মা বাবা এবং আমার বোনের দায়িত্ব রয়েছে। তাই যা করি ভেবেচিন্তে সঠিক সিদ্ধান্ত নেব, আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ। শোভান শেখ বললেন, তোমার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে বাবা। যদি কখনো মনে হয় কোনোভাবে তোমার কোনো গাইডলাইন প্রয়োজন বা কোনো সহযোগিতা প্রয়োজন, বাবা হিসেবে অবশ্যই আমার সাথে তুমি শেয়ার করবে। এতটুকু তোমার কাছে আমি আশা করতে পারি। আমি তোমাকে আমার ছেলের মতোই দেখি, তা নিশ্চয়ই জানো তুমি। আমির বলল, অবশ্যই বাবা, আপনার আমার মুরব্বী এবং গার্ডিয়ান। কোনো প্রয়োজন পড়লে অবশ্যই আমি আপনাদের থেকে হেল্প চাইব। রেদওয়ান হেসে বলল, আর আমি ভাই হিসেবে সারা জীবন তোমার পাশে আছি। তোমার বড় ভাইয়ের স্থানে আমাকে রেখো। আমি তোমাকে ছোট ভাইয়ের মতো সব দিক থেকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমি ছোটবেলা থেকে বিজনেস করি, তাই বিজনেস রিলেটেড কিছু জানতে হলে অবশ্যই আমার কাছে তুমি সাহায্য পাবে। আমির মুচকি হেসে উত্তর দিল, জি ভাইয়া, অবশ্যই। এর মধ্যেই ওপর থেকে নেমে আসছে কায়নাত, যাওয়ার জন্য রেডি। সাথে আছে কায়নাতের মা, অর্থাৎ আমিরের শাশুড়ি মা। কায়নাতের ভাবি এতক্ষণ নিচেই বসেছিল। কায়নাত সবার কাছ থেকে বিদায় নিয়ে নিল। আমির উঠে দাঁড়ালো, শাশুড়ি মার কাছ থেকে বিদায় নিয়ে বাকি সবার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। সন্ধ্যা নাগাদ পৌঁছে গেল আমির ও কায়নাত নিজেদের বাড়ি। কায়নাত দৌড়ে দৌড়ে দরজা নক করলো। আমির তাকিয়ে রইল কায়নাতের দিকে, তারপর বলল, এত খুশি বাড়িতে এসে? কায়নাত জবাবে বলল, হ্যাঁ, মাকে বলেছিলাম 2 দিনের মধ্যে আসবো। 2 দিনের মধ্যে চলে এসেছি। মা আমাদের দেখলে অনেক খুশি হবে, আর আমি আফিয়াকে অনেক মিস করছিলাম। আফিয়া দরজা খুলে কায়নাতকে জড়িয়ে ধরে খুশিতে বলল, এই 2 দিন আমি তোমাদেরকে অনেক মিস করেছি ভাবি। পুরো বাড়ি খাখা করছিল। তাড়াতাড়ি ভিতরে এসো। বলে আফিয়া ও কায়নাত দৌড়ে দৌড়ে ভিতরে চলে গেল। পিছনে লাগেজ নিয়ে আসলো আমির। কায়নাত আর আফিয়া সোজা চলে গেল শাশুড়ি মায়ের রুমে। গিয়ে সেলিনা বেগমকে জড়িয়ে ধরে বলল, চলে এসেছি মা, আপনি বলেছিলেন 2 দিনের মধ্যে আসতে। আমি 2 দিনের মধ্যেই চলে এসেছি। সেলিনা বেগম কায়নাতকে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বললেন, আমার লক্ষ্মী মেয়ে, তুই জানিস আমি তোকে কত ভালোবাসি। তোকে ছাড়া আমার থাকতে ইচ্ছে করে না, তাই তোকে 2 দিন থাকতে বলেছি বলে রাগ করিসনি তো। রাত 10টা বাজছে। খাবার টেবিলে সবাই বসে খাচ্ছে আর গল্প করছে। হঠাৎ এমন সময় আফিয়ার মোবাইলে ফোন আসলো রাফিদের। আমির আর চোখে তাকালো আফিয়ার দিকে। আফিয়া আমতা আমতা করে ফোন রিসিভ করলো। আফিয়া কিছু বলবে তার আগেই ওপাশ থেকে রাফিদ বলল, কি চিন্তা ভাবনা করেছো? সংসার করার ইচ্ছে নেই নাকি? তোমার ভাই সারা জীবন তোমাকে দেখবে নাকি? তুমি কি ভুলে গিয়েছো আমাদের একটা মেয়ে আছে, সন্তান আছে, ওর ভবিষ্যতের কথা চিন্তা করেছো? আর কি করবে তুমি? কতটুকুই বা লেখাপড়া করেছো? নতুন করে সব কিছু শুরু করবে, লেখাপড়া করবে। এত বছর তোমাকে কে দেখবে? সব কিছু ভেবে সিদ্ধান্ত নিয়েছো তো? আফিয়া সবার সামনে উত্তর দিতে পারছে না, বারবার আর চোখে এদিক ওদিক তাকাচ্ছে। আমির বুঝতে পেরে আফিয়ার দিকে হাত মেলে ইশারা করলো মোবাইল দেওয়ার জন্য।
আফিয়া কোনো কিছু না ভেবে মোবাইল আমিরের হাতে দিয়ে দিল। আমির মোবাইলটা নিয়ে বলল, আমি আমির বলছি, যা বলার আমার সাথে বলো। আশা করি গত মিটিংয়ে তোমার সাথে যা যা বলার আমি বলে এসেছি এবং সময় দিয়েছিলাম। তোমার জীবনের সিদ্ধান্ত তুমি নেবে। তুমি তোমার স্ত্রী এবং মেয়ের সামনে কীভাবে নিজেকে প্রেজেন্ট করতে চাও সেই সিদ্ধান্ত তোমার। আমি তোমাকে আটকাতে পারবো না, কিন্তু আমার বোন আত্মসম্মান বেঁকিয়ে দিয়ে সংসার করবে না, সেই সিদ্ধান্ত ভাই হিসেবে আমি নিয়েছি। আর বাকি রইল তোমাদের মেয়ের কথা। আইনত 18 বছর পর্যন্ত অরণ্যের গার্ডিয়ানশিপ আমার বোন পাবে। যদি তুমি আইনের দ্বারস্থ হও সেটা তোমার ব্যাপার, তুমি হতেই পারো। আইনের দ্বারস্থ হলে মেয়ের গার্ডিয়ানশিপ শুধুমাত্র আফিয়া পাবে, কারণ এটাই বাংলাদেশের আইন। 18 বছর হওয়ার পর যদি তোমার মেয়ের মনে হয় তোমাদের সাথে থাকতে চায়, তাহলে খুশি খুশি যেতে পারে, কারণ তখন ও অ্যাডাল্ট হবে, নিজের ভালো মন্দ বুঝে বিবেচনা করে সিদ্ধান্ত নিতে পারবে। আর এর আগে তোমাকে অবশ্যই সময় দেওয়া হয়েছে। তুমি যদি ভালো পথে ফিরে আসো, আফিয়ার সাথে সম্মানের সহিত সংসার করতে রাজি থাকো, তাহলে অবশ্যই যোগাযোগ করবে, অন্যথায় নয়। আফিয়ার ভাইয়ের এতটুকু ক্ষমতা আছে, আফিয়াকে যতদিন সময় লাগুক ওকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য সবভাবে সাহায্য করবে। আই হোপ ক্লিয়ারলি বুঝতে পেরেছ। আফিয়ার ডিসিশন, যে আমি বলছি তাই আফিয়ার মতামত। ভালো থেকো, আল্লাহ হাফিজ। এভাবেই পার হয়ে গেল প্রায় 20 থেকে 25 দিন। এর মধ্যে কায়নাতের ইয়ার চেঞ্জিং পরীক্ষা চলে এসেছে। আফিয়া নতুন করে ভার্সিটিতে যে সেমিস্টার থেকে ড্রপ দিয়েছিল সেখান থেকেই আবার ভর্তি হয়েছে। মেয়ে অরিনকে তার দাদা দাদি একদিন বাসায় এসে দিয়ে গেছেন। যাওয়ার সময় আফিয়া ও রাফিদের কী সমস্যা জানতে চেয়েছিল, খোলামেলা আলোচনা করতে চেয়েছিল। পরে যা শুনেছে তা শোনার পর উনি আর কথা বাড়াতে পারেননি, চলে গিয়েছেন। আমিরের একটা ভালো প্রতিষ্ঠানে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব হয়েছে। স্যালারি স্ট্রাকচার মোটামুটি ভালোই। পাশাপাশি ব্যবসা করার কথাও চিন্তাভাবনা করেছে আমির। এর মধ্যেই ঘটে গেল এক মারাত্মক দুর্ঘটনা। হঠাৎ কায়নাতের ফোনে কল এলো। প্রচণ্ড কান্না করতে করতে কায়নাত জানাচ্ছে সাইরা ভাবির অবস্থা খারাপ, সিঁড়ি থেকে পড়ে গিয়ে প্রচুর ব্লিডিং হচ্ছে, হসপিটালে ভর্তি করা হয়েছে। আমির যেন তাড়াতাড়ি হসপিটালে ডিরেক্ট চলে আসে। আমি দ্রুত অফিস থেকে ছুটি নিয়ে হসপিটালের উদ্দেশ্যে গেল। গিয়ে দেখলো সাইরা ভাবির কন্ডিশন খুব একটা ভালো না। রেদওয়ানের স্ত্রী সাইরা ভাবির অবস্থা আশঙ্কাজনক। ডক্টর এসে বললেন, দ্রুতই অপারেশন করতে হবে আমাদের। তবে সিঁড়ি থেকে পড়ে গিয়ে পেশেন্টের প্রচুর ব্লিডিং হচ্ছে এবং ইন্টারনাল অনেক ইনজুরি হয়েছে। পেশেন্টের কন্ডিশন ক্রিটিক্যাল। আমরা এখনই শিওর হয়ে কিছু বলতে পারছি না। সব টেস্ট করা হয়ে গেছে, কিছুক্ষণ পর জানাতে পারবো অ্যাকচুয়াল কন্ডিশন কেমন। 10 মিনিট পর ডক্টর জানালেন সাইরা ভাবির কন্ডিশন খুব সিরিয়াস, হয় বাচ্চা না হলে মা, যে কোনো একজনকে বাঁচাতে পারবে। কথাটা শোভন শেখ, রেদওয়ান এবং পুরো পরিবারের ওপর যেন আকাশ ভেঙে পড়ল মাথায়। কি করবে কেউ কিছু বুঝতে পারছে না। রেদওয়ান পাথর হয়ে দাঁড়িয়ে রইল। সবাই চেয়ে আছে, কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। ডক্টর বললেন, দ্রুত সিদ্ধান্ত নিন, আমাদের সিজারের ব্যবস্থা করতে হবে। রেদওয়ান আমতা আমতা করে বলল, আপনি বাচ্চার মাকে বাঁচান প্লিজ। ডক্টর কিছুক্ষণ চুপ থেকে কি মনে করে যেন বলল, আমরা পেশেন্টকে বাঁচানোর চেষ্টা করব, তবে ওনার সারভাইভ করার সম্ভাবনা 40%। তবে গর্ভের বাচ্চা ভিতরে খুব একটা ইনজিওর হয়নি, তাই বেবিকে বাঁচানোর সম্ভাবনা 60% আছে। আপনি যেহেতু বলছেন পেশেন্টকে বাঁচাতে, আমাদের সর্বোচ্চ প্রতিষ্ঠায় থাকবে পেশেন্টকে বাঁচানো। আপনারা দোয়া করবেন সবাই। সবাই রুদ্ধ শ্বাস ফেলে বসে রইল। কারো মুখে কোনো শব্দ নেই। সবাই আল্লাহকে ডাকছেন। আমির কায়নাতের হাত ধরে বসে আছে। কায়নাতের চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে। এর মধ্যেই হসপিটালে এসেছে সেলিনা বেগম ও আফিয়া তার ছোট্ট মেয়ে অরিনকে নিয়ে। প্রায় 1 ঘন্টা পর অপারেশন শেষে ডক্টর মলিন মুখে এসে বললেন, বাচ্চাকে বাঁচানো গিয়েছে। যেহেতু আগেই বলেছিলাম আমরা বাচ্চার বডিতে বেশি ইনজিওর হয়নি, তাই বাচ্চাকে বাঁচানোর সম্ভাবনা বেশি। অনেক চেষ্টা করেছিলাম পেশেন্টকে বাঁচাতে, তবে পেশেন্টের অতিরিক্ত ব্লিডিং হয়েছিল। যে ব্লাড দেওয়ার পরেও পেশেন্টকে বাঁচানো আর সম্ভব হয়নি। পেশেন্টকে যে অ্যানেস্থেসিয়া দেওয়া হয়েছিল, পেশেন্টের আর জ্ঞান ফিরে আসেনি। আমরা খুব দুঃখিত। আপনারা চেয়েছিলেন পেশেন্টকে বাঁচাতে, তবে বিশ্বাস করুন আমরা মা এবং ছেলে দুজনকেই বাঁচানোর খুব চেষ্টা করেছিলাম। ছেলেটার ভাগ্য ভালো ছিল, আল্লাহ বাঁচিয়েছে, কিন্তু মাকে আমরা বাঁচাতে পারিনি। উই আর এক্সট্রিমলি সরি। রেদওয়ান চোখ তুলে চাইল তাদের ছেলে হয়েছে শুনে, কিন্তু তার স্ত্রী সাইরা ছেলের মুখটা দেখে যেতে পারল না। আর জ্ঞান ফেরেনি। বুকটা কষ্টে যেন দুমড়ে মুচড়ে ভেঙে যাচ্ছে রেদওয়ানের।
কিছু বলতে পারছে না। পুরুষ মানুষ হাউমাউ করে কাঁদতেও পারছে না। তবে চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। শোভন শেখ ও ওনার স্ত্রী চুপচাপ বসে আছে, অজর ধারায় কাঁদতে লাগলেন শেষে। বৌমাকে ওনারা খুব ভালোবাসতেন। বৌমার মতো ছিল না কখনো সাইরা, সবসময় নিজের মেয়ে মনে করতেন ওনারা। সাইরাকে ওনারা কায়নাতের মতোই ভালোবাসতেন। এত ভালোবাসতেন যে বোঝাই যেত না সাইরা বাড়ির বউ নাকি মেয়ে। কায়নাত আমিরকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করে দিল। আমির কায়নাতের মাথায় হাত বুলিয়ে কায়নাতকে সান্ত্বনা দিচ্ছে। কি বলে সান্ত্বনা দেবে সেই ভাষা যে জানা নেই আমিরের। এর মধ্যে একটা নার্স সাদা তোয়ালাতে জড়িয়ে ছেলেকে নিয়ে এসে বলল, বাচ্চার বাবা কোথায়? ছেলের বাবা প্রথম কোলে নিক বাবুকে। রেদওয়ান দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে সোফা থেকে উঠে দাঁড়িয়ে ছেলেকে প্রথম কোলে নিল। কোলে নিয়ে কানে আজান দিল। তারপর ছেলের মুখের দিকে তাকিয়ে অঝোর ধারায় শব্দ করে কেঁদে দিল। ছেলেটাকে দেখে পুরো তার স্ত্রী সাইডার কথা মনে হচ্ছে। ছেলেটার চোখ, নাক, মুখ সব কিছুই যেন হুবহু দেখতে তার মায়ের মতোই পেয়েছে। কায়নাত ধীরে ধীরে উঠে এলো। তারপর ভাইয়ার কান্না দেখে ভাইয়ার কাছ থেকে বাবুকে কোলে নিয়ে সরে দাঁড়ালো। আমির উঠে এসে রেদওয়ানকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া, ধৈর্য ধারণ করুন, আল্লাহকে স্মরণ করুন। এখন কান্না করার সময় নয়, সবাইকে আপনাকে সামলাতে হবে। আপনি ভেঙে পড়লে মা বাবা সবাই ভেঙে পড়বে। কেটে গেল এভাবে 4 দিন। সাইরা ভাবে মারা গিয়েছে 4 দিন হয়ে গেল। বাড়িতে শোকের ছায়া এখনও একটুও কমেনি। এদিকে থেকে থেকে বাচ্চাটা দুধের জন্য চিল্লিয়ে কান্না করে ওঠে। রেদওয়ানের কলিজাটা যেন পুড়ে ছাই হয়ে যায় বাচ্চাটার মুখের দিকে তাকালে। যখন মায়ের সান্নিধ্য দরকার তখনই কেঁদে উঠছে বাচ্চাটা। কায়নাতের মাই দেখাশোনা করছে বাচ্চাটাকে। দিনের বেলা কায়নাত দেখাশোনা করে, রাত হলে দাদুর কাছে থাকে। এভাবেই চলছে কদিন ধরে। আফিয়া এবং সেলিনা বেগম একদিন থেকে চলে গিয়েছে। যেহেতু আমিরের বাবা অসুস্থ, সময় মতো ওনাকে ঔষধপত্র খাওয়াতে হয়, নাস্তা তৈরি করে দিতে হয়, তাই তারা একদিনের বেশি আর থাকেনি। কায়নাত এবং আমির থেকে গিয়েছিল। আজ তারাও বাড়িতে ফিরে যাবে। বিপত্তি হলো কায়নাতের মা শারীরিকভাবে খুবই অসুস্থ হয়ে গিয়েছেন। মানসিকভাবে তো ভেঙে পড়েছিলেনই, এখন শারীরিকভাবেও অসুস্থ। বাচ্চাটাকে ওনার কাছে একা রেখে যাবে, কায়নাতের মন একদমই সায় দিচ্ছে না। কিন্তু সাহস করে আমিরের সামনে কায়নাত বলতেও পারছে না বাবুকে তার সাথে বাসায় নিয়ে যেতে চায়। সকাল থেকেই কায়নাত ইতিউতি করছিল আমিরের সাথে, একটু কথা বলবে কিন্তু কথা বলে উঠতে পারেনি। যাওয়ার সময় আমির রেদওয়ানের সামনে গেল। কায়নাত দূর থেকে এসে শুনেছে ভাইয়ার এবং আমিরের মধ্যে কথা হচ্ছে। কৌতূহলবশত একটু সামনে গিয়ে শুনতে পেল আমির বলছে, ভাইয়া, মায়ের শরীর তো এখন অসুস্থ, উনি বাবুকে একলা দেখে রাখতে পারবে না। কানাতেরও পরীক্ষা, বাসায় যেতে হবে পড়ালেখার জন্য। যদি কিছু মনে না করেন, বাবুকে আমাদের বাসায় নিয়ে যায়। ওখানে আফিয়া আছে, আমার মা আছে, বেবির দেখাশোনা করার কোনো ত্রুটি হবে না। আমার উপর বিশ্বাস রাখতে পারেন ভাইয়া। রেদওয়ান কথাটা শুনে খুশি হলো হয়তো। মনে মনে এটা বলতে চাচ্ছিল, কিন্তু কোনোভাবে বলে উঠতে পারছিল না কিভাবে নিজের ছেলেকে আরেকজনের বাসায় দেবে দেখাশোনা করার জন্য। কিন্তু ওর তো কিছু করার নেই। মায়ের শরীরের অবস্থা, ওর ব্যবসা বাণিজ্যের হাল ধরতে হবে। তাছাড়া পুরুষ মানুষ চাইলেও একটা মেয়ের মতো মায়ের মমতা দিয়ে বাচ্চাকে রাখতে পারবে না। রেদওয়ান বলল, সত্যি বলছো আমির? কিন্তু এটা কিভাবে হয়? তোমাদেরই বাসায় আঙ্কেল অসুস্থ, কাহিনাতের পরীক্ষা, আর রাফিয়ার তো নিজের একটা বাচ্চা আছে। তোমাদের কোনো সমস্যা হবে না? ছোট বাচ্চা রাত জাগতে হয়, আফিয়া কি সামলাতে পারবে? আমি না হয় প্রতিদিন সকাল সন্ধ্যা অফিসে যাওয়ার আগে এবং অফিস থেকে ফিরে ওকে দেখে আসতে পারবো, প্রয়োজনীয় সব কিছু দিয়ে আসতে পারবো। দেখো যদি পারো, যদি খুব সমস্যা না হয় তাহলে নিয়ে যাও। আমার মায়ের শরীরটা সুস্থ হওয়ার আগ পর্যন্ত একটু তোমাদের কাছে রেখো। তোমাদের বাড়িতে মেয়ে মানুষ বেশি, ওকে মায়ের মতো ভালোবাসা দিয়ে রাখতে পারবে। কি বলে তোমাকে ধন্যবাদ দিব আমার ভাষা জানা নেই ভাই। আমার অনেক বড় উপকার করলে আমির, অসংখ্য ধন্যবাদ তোমাদের। রেদওয়ান ছেলেকে বুকে জড়িয়ে ধরে আদর করে দিল। পরম স্নেহে কপালে 2 গালে চুমু খেল। তারপর কায়নাতের কোলে দিয়ে বলল, যা বাসায় নিয়ে যা, দেখে শুনে রাখিস। আমাকে তো বলতে হবে না, তুই ওর ফুপি, অবশ্যই দেখে শুনে রাখবি আমার জানকে। আমার চেয়ে ভালো করে রাখবি ওকে। আমি আসবো প্রত্যেক দিন দেখতে আমার কলিজার টুকরাকে। বলে আবার কপালে চুমু খেল রেদওয়ান।
শোভান শেখ ও কায়নাতের মা আদর করে দিল বাবুকে। কায়নাতের মার প্রেশার অনেক হাই, বিছানা ছেড়ে উঠতে পারছে না। তাই কায়নাত বাবুকে নিয়ে ওনার বিছানার কাছে গিয়েই দেখিয়ে আসলো। বলল, দাদুমণিকে বাই বলে দাও পাপা। কায়নাতের মা কান্না করে দিল, বলল, কি থেকে কি হয়ে গেল আল্লাহ, আমার সোনার সংসার কিভাবে নষ্ট হয়ে গেল রে মা। আমার সোনাটার কি হবে এখন, কিভাবে ও মা ছাড়া থাকবে, এত ছোট্ট দুধের একটা শিশু। রেদওয়ানের মা, কান্না করো না। আল্লাহ যা করেছেন হয়তো আল্লাহর মর্জি এটাই ছিল। আল্লাহর সিদ্ধান্তের উপর ভরসা রাখতে হবে। ওদের বিদায় দাও, বিকাল হয়ে গিয়েছে। বেশি দেরি করে বের হওয়াটা ঠিক হবে না। যা তোরা তাড়াতাড়ি বাসায় যা। আমি মাঝে মধ্যে আসবো, আর রেদওয়ান তো প্রতিদিনই আসবে। যখন যা প্রয়োজন আমাকে জানাবি, কেমন? আমি নিজে গিয়ে দিয়ে আসবো। রেদওয়ান অনেক সময় ব্যস্ত থাকবে অফিসের চাপে। আমির সাথে সাথে বলল, এসব কি বলছেন বাবা? ও আমাদের বাসায় থাকবে। এতটুকু দুধের শিশু আর কী বা প্রয়োজন হতে পারে? এতটুকু প্রয়োজন ও ফুপির বাড়িতে পাবে না? তার জন্য আপনাকে কষ্ট করে যেতে হবে? শোভান শেখ বললেন, তুমি তো অফিসে ব্যস্ত থাকো, তোমার বাড়িতে আর পুরুষ মানুষ নেই। আমি সেই চিন্তা করে বলছি বাবা, কিছু মনে করো না, ভালো থেকো। তাড়াতাড়ি বের হও, সন্ধ্যায় আসছে। বিকালের মধ্যেই কায়নাত বাবুকে কোলে নিয়ে পৌঁছে গেল শ্বশুর বাড়ি। দরজায় নক করতে আফিয়া দরজা খুলল। বাবুকে কায়নাতের কোলে দেখেই আদর করে সাথে সাথে কায়নাতের কোল থেকে বাবুকে নিয়ে নিল আফিয়া। আফিয়া বাবুকে নিয়ে ভেতরের দিকে হেঁটে যেতে যেতে বলল, তাড়াতাড়ি কাপড় চোপড় ছাড়ো, বাহির থেকে এসেছো। যাও উপরে যাও, তোমরা রেস্ট করো, আমি বাবু সোনাকে দেখছি। কায়নাত মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল আফিয়ার দিকে। এমনিতে আফিয়াকে খুব ভালো লাগে কায়নাতের। তার ওপর আফিয়ার আচার আচরণ ব্যবহার খুবই নম্র এবং বিনয়ী স্বভাবের। কায়নাত বলল, আচ্ছা, তাহলে তুমি ওকে নিয়ে এখানে দেখো আপু, আমি উপর থেকে কাপড় চোপড় চেঞ্জ করে আসছি। নিচে এসে আমি চা নাস্তা তৈরি করব। আফিয়া বলল, না না, প্রয়োজন হবে না, তোমরা আসবে জেনে আমি আগেই তৈরি করে রেখেছি। ভাইয়া যাও, উপর থেকে চেঞ্জ করে নিচে এসো। কায়নাত কৃতজ্ঞতার হাসি হেসে ওপরে চলে গেল। আমিরের দিকে তাকিয়ে বলল, দেখলেন আফিয়া আপু কত ভালো, উনি সব কিছু জানে, কখন কি করতে হবে, কখনো কোনো কিছু বলে দিতে হয় না। কেন যে ওনার হাজবেন্ড এরকম পচা হলো আল্লাহই জানে। এরকম একটা হীরের টুকরো পেয়েও বুঝতে পারলেন না, আপুকে কদর করতে জানলেন না। আমি তো সেই লোককে অভাগা বলবো যে এমন হীরের টুকরোকে পেয়েও ছেড়ে দিয়েছিল। আমির ওপরে উঠে নিচের দিকে তাকালো একটু। আফিয়া বাবুকে নিয়ে খেলছে। আফিয়ার দিকে তাকিয়ে একটু মুচকি হাসল। আসলে আফিয়া অনেক ভালো, হয়তো ভালো লোকের সাথে শেষ পর্যন্ত ভালো কিছুই হয়, এই বিশ্বাস আমিরের আছে। ওর বোনের জীবনেও এ কষ্টটা হয়তো সাময়িক, বেশি দিন সহ্য করতে হবে না। আল্লাহ অবশ্যই ওর বোনের জন্য ভালো কিছু লিখে রেখেছেন। আল্লাহর প্রতি সন্তুষ্ট চিত্তে ধীরে ধীরে আমির নিজের রুমের দিকে গেল।